নিশ্চয়ই সকলে ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর একটি কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী এটি নিয়ে আলোচনা করব। অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি জয় গোস্বামী রচনা করেছেন। কবিতাটির মূল পাঠ আলোচনার আগে আমরা এই কবিতায় বিষয়বস্তু বা ভাববস্তু সম্পর্কে জানব, লেখক পরিচয় সম্পর্কে জানব এবং সর্বোপরি কবিতাটির উৎস সম্পর্কে জানব। এইগুলি আমরা পর্যায়ক্রমে জানার পর আমরা মূল পাঠে যাব। তোমরা এই মুহূর্তে সকলে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তোমাদের পাঠ্যাংশ থেকে বের করে সামনে রাখো এবং আমি যে কথাগুলি বলছি সেগুলি শোনার চেষ্টা করো। অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি 1997 সালে প্রকাশিত পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। তোমরা বিশেষ করে মনে রাখবে মূল গ্রন্থের নাম পাতার পোশাক। এই পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতার সংখ্যা 55টি রয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি এই গ্রন্থের 20 সংখ্যক কবিতা। আমরা এবার কবিতাটির উৎস সম্পর্কে জানলাম, এরপর লেখক পরিচয় বা কবি পরিচয় সম্পর্কে জানব। আমরা যদি ভালোভাবে লক্ষ্য রাখি তাহলে জয় গোস্বামী একজন বিখ্যাত আধুনিক কবি। তিনি এখনও জীবিত আছেন। তোমরা স্ক্রিনে লক্ষ্য রাখো, কবি জন্ম 1954 কলকাতায়। বাংলা সাহিত্যের এক বিখ্যাত খ্যাতিমান কবি। তিনি নানা গ্রন্থ রচনা করেছেন। তিনি বিশেষত কবি, তাই তার অধিকাংশ রচনাই কবিতা, কাব্য। তার উল্লেখযোগ্য কবিতাগুলি হল প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে। তোমরা বিশেষ করে মনে রাখবে এই পাগলি তোমার সঙ্গে তার সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় কাব্যগ্রন্থ। এছাড়াও সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, হারমাদ শিবির, গরাদ প্রভৃতি তার উল্লেখযোগ্য বই। তার আর একটি বিখ্যাত কাব্য উপন্যাসের নাম আমরা বলতে পারি যারা বৃষ্টিতে ভিজেছিল। এটিও তার বিখ্যাত কাব্য উপন্যাস। ছাত্রছাত্রীরা তার অনেক রচনা পড়বে, তবে তার সবচেয়ে জনপ্রিয় রচনাগুলির মধ্যে আমরা বললাম যে পাগলি তোমার সঙ্গে এবং যারা বৃষ্টিতে ভিজেছিল। এই সমস্ত গ্রন্থের জন্য তিনি নানা রকমের পুরস্কার লাভ করেন। তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার প্রভৃতি তিনি পেয়েছেন। তিনি আমাদের আধুনিক সমাজের নানা সমস্যা, সমাজে নানা অব্যবস্থা প্রভৃতির বিরুদ্ধে কলম ধরেছেন, প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আধুনিক কবিতা হওয়ায় তার ভাষাগুলি, শব্দগুলি সবই আধুনিক
মানে আধুনিকতায় উদ্দীপ্ত, উজ্জীবিত, এবং অনেকের কাছে তার কবিতা একটু দুর্বোধ্য ঠেকে। কিন্তু আমরা আজকের পাঠ্যাংশটি তাই খুব গুরুত্ব সহকারে শুনব এবং দেখব, তাহলে অবশ্যই আমরা এই কবিতাটির আসল অর্থ হৃদয়ঙ্গম করতে পারব, উপলব্ধি করতে পারব। কবিতাটি বুঝতে তখনই পারবে যখন কবিতা সম্পর্কে তার একটা পূর্ব ধারণা থাকবে। এই পূর্ব ধারণা দিতে গিয়েই আমরা একটু ভাববস্তু সম্পর্কে আলোচনা করে নিব, যার ফলে মূল পাঠে যখন আমরা যাব তখন আমাদের কবিতাটি বুঝতে আরও সুবিধা হবে, সুন্দর হবে, ভালো হবে। তাই ভাববস্তুটি আমরা একটু লক্ষ্য রাখব বা একটু মনোযোগ দিয়ে শুনব, তাহলেই কবিতাটির মূল ভাব হৃদয়ঙ্গম করতে আমাদের সুবিধা হবে। অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতার কবি অস্ত্রের বিরুদ্ধে মানবতার জয়গান গেয়েছেন। তিনি যুযুধান এই পৃথিবীতে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানুষকে গানের বর্ম ধারণ করতে বলেছেন। অর্থাৎ অস্ত্র চাই যুদ্ধ করতে, হানাহানি করতে, মানুষকে মারতে শেখায়, মানুষকে কাটতে শেখায়। আর গান মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে আগলাতে শেখায়, মানুষকে এক করতে শেখায়। তাই গানের মাধ্যমে, গানের পোশাকের মাধ্যমে, গানের বর্মের মাধ্যমে অস্ত্রের আঘাতকে আমাদের কবি রুখে দিতে চান, প্রতিরোধ করতে চান। কিন্তু সেই গানও আমাদের হাতে খুব বেশি নয়, দু একটি সামান্য গান আমাদের হাতে আছে। তবুও কবি সেই গানকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে তিনি অস্ত্রের মোকাবেলা করতে চান। খড়কুটো শব্দটি আমাদের সামান্যতম প্রচেষ্টা, যে খড়কুটোর মতো আঁকড়ে, কিছু উপায় নেই, সামান্য অবলম্বন হলেও সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করা। তাই গানের মাধ্যমে এই বিরাট যুদ্ধবাজদের বিরুদ্ধে লড়াই করা, খড়কুটোর মতোই আঁকড়ে ধরা। তবুও আমাদের কবি পিছু হটতে চান না, এর বিরুদ্ধে মোকাবেলা করতে চান। হিংসা আর যুদ্ধে রক্তাক্ত এই পৃথিবীতে গানই হয়ে উঠেছে তার একমাত্র আশ্রয়। কারণ গান হলো এই পৃথিবীর সৃজনশীলতার বহিঃপ্রকাশ, মানুষের হৃদয়বৃত্তির, আবেগের ও ভালোবাসার অনাস্বরূপ অবয়ব। গানের মাধ্যমেই মানুষের হৃদয়ে মমতাবোধ জাগে, ভালোবাসা জাগে, দায়িত্ববোধ জাগে। তাই গানের মাধ্যমেই নৃশংসতাকে, বীভৎসতাকে, হত্যা লীলাকে তিনি থামাতে চেয়েছেন। যদিও পৃথিবীতে চিলশকুনিরূপী সুযোগ সন্ধানী, হত্যাকারী, অর্থলোলুপ মানুষের অভাব নেই, তবুও এই চিলশকুনি রূপী এই মানুষকে, এই যুদ্ধবাজদেরকে, এই অহংকারী মানুষদেরকে তিনি গানের মাধ্যমেই রুখে দিতে চান। তিনি তার হৃদয়ের কোকিলকে, অর্থাৎ কোকিল হচ্ছে নববসন্তের ভালোবাসার দূত, এই কোকিল হৃদয়ের এই গান, অর্থাৎ কোকিলের এই গান তিনি পৃথিবীর মধ্যে ব্যপ্ত করতে চান।
সারা পৃথিবীতে এই শান্তি ছড়িয়ে দিতে চান। তাই তো তিনি নানা উপায়ে গান বাঁধবার চেষ্টা করেন। একদিকে ধ্বংসবাজ, লোলুপ, হিংসা, অহংকারী মানুষ, আর একদিকে তার হৃদয়ের কোকিল। অর্থাৎ ধ্বংসের ভয়াবহতাকে তিনি সৃজনশীলতা দিয়েই রুখতে চান। তিনি সব ধরনের বিভেদ সংস্কারের ঢুলি খুলে ফেলে বাধা ব্যবধানের ব্যারিকেড পেরিয়ে গানকে সঙ্গী করে পৌঁছতে চান এক তপবনে। তখন তার সেই গান হয়ে ওঠে মাথায় ময়ূর পালক গোজা এক ঋষি বালকের মতোই শুদ্ধ সূচিরূপে। এই ময়ূর পালক গোজা ঋষি বালক যেন আমাদের শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি। তিনি যেন যেখানেই অন্যায় অবিচার সেখানেই তার আবির্ভাব এবং শান্তি প্রচেষ্টা সেই গানের মধ্যেই যেন ফুটে উঠেছে। এই ঋষি বালক তুল্য এই গানকে সঙ্গী করেই কবি নদীতে দেশে গায়ে ঘুরে বেড়াতে চান, বা কবির ঘুরে বেড়ানো সম্ভব হবে বলে মনে করেন। তাই অস্ত্রকে গানের সজীবতার প্রান্তে বিসর্জন দেওয়ার আহ্বান মন্ত্র কবি কণ্ঠে উচ্চারিত হয়েছে এই কবিতায়। তাহলে আমরা এই সারা কবিতার মাধ্যমে যুদ্ধ নয়, শান্তি স্থাপনের মহৎ উদ্দেশ্যে কবির নির্দেশ, যুদ্ধবাজরা অস্ত্র ত্যাগ করে পায়ের কাছে ফেলুক। কেন পায়ের কাছে? কেন? অস্ত্র স্থান কখনোই মাথায় হতে পারে না। হিংসা, ধ্বংসলীলা কখনোই মানুষের কাম্য হতে পারে না। তা সর্বদাই মানুষের পায়ের নিচে স্থান পায়। তা সর্বদাই পদদলিত হয়, মানুষের কাছে উপেক্ষিত হয়, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়। তাই তো কবি অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ের কাছে বলেছেন। পায়ে অর্থাৎ এখানে হিংসা, দেশ বিদ্বেষ, লোলুপতা সবকে তিনি বিসর্জন দিতে চেয়েছেন পায়ের কাছে। এর মাধ্যমে গান অর্থাৎ মুক্তির জয়গান, ভালোবাসার জয়গান, আর লোভ, স্বার্থপরতা, হিংসার পরাজয় সূচিত হয়েছে। আমরা এরপরে কবিতার মূল পাঠে যাব। তোমরা ভাববস্তুটা মাথায় রেখে কবিতার লাইনগুলির মানে বোঝার চেষ্টা করবে। আমরা পরবর্তী পর্যায়ে কবিতার সরব পাঠ করে প্রতিটি লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমরা সেগুলি বুঝে নিবে। ভালো থাকো। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।